এখানেও তো বলা হচ্ছে এই লোকগুলো বেআইনিভাবে অ্যাপয়েন্টেড, তার মানে সেখানে কিন্তু মেনে নেওয়া হচ্ছে। তো এখানেও যদি উনি বলেন যে দুর্নীতি হয়নি, বেনিয়ম হয়েছে, তার মানে দুর্নীতির বাইরে সেটা কি হয়, আমি তো এর বাইরে কিছু বুঝতে পারছি না। যেহেতু পার্টিকুলার স্পেসিফিক বলা হচ্ছে না, যেটা টিচিং এলিজিবিলিটি টেস্ট সেইটা নিয়েই যেখানে সমস্যা, সেইটার জন্যেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত প্যানেলটা আলটিমেটলি উনি ক্যান্সেল করে দিয়ে গেছেন। এখন এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে বিচারাধীন। যেটা তো এসএসসি ক্ষেত্রে আমরা তো ওএমআরে আলটিমেটলি পিকচার তো পাইনি। কিছু পিকচার পরে যখন ওএমআর পাওয়া যায়, কিছু পাওয়া গেল, কিছু পাওয়া গেল না। আলটিমেটলি ওএমআর কিন্তু আমাদের সময়ও যখন ইনভেস্টিগেশন করি, আমাদের কাছে কেউ ওএমআর দেখাতে পারেনি, রাদার বলেছে সমস্ত ডিস্ট্রয় হয়ে গেছে। যদি 2016 যদি মেরিটই প্রাধান্য পেত, তাহলে নিশ্চয়ই সেই প্যানেল ক্যান্সেল হতো না। তার মানে মেরিটকে সেখানে প্রাধান্য দেওয়া হয়নি, সেটা অটোমেটিক্যালি প্রুভ। স্যার, একেবারেই প্রাইমারির যে মামলা আমরা ইতিমধ্যে দেখতে পেলাম, গতকাল একেবারে শুনানি হয় প্রাইমারি, সেখানে স্পষ্টত অ্যাডভোকেট বিচারপতি তিনি বলছেন যে উত্তর দিনাজপুর থেকে কিছু লোক শিক্ষক এসেছিল, তাদের যে অ্যাডভোকেট জেনারেল, এবং তারা একসাথেই বলছেন যে তারা নাকি টিচিং অ্যাপটিটিউড টেস্ট দিয়েছেন। যেই টিচিং অ্যাপটিটিউড টেস্ট নিয়ে এত জলঘোলা, যে কারণে প্যানেল ক্যান্সেল হয়েছে সিঙ্গেল বেঞ্চে বলা যেতে পারে অভিজিৎ গাঙ্গুলির রায়, সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন টিচিং অ্যাপটিটিউড টেস্ট হয়েছে না। আপনি তো বাক কমিটির মেম্বার, প্রথম তো দুর্নীতি আপনারাই ধরেছিলেন, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা যখন ইনভেস্টিগেশন করি, আমরা অ্যাকচুয়ালি এসএসসিটা কন্ডাক্ট করেছিলাম, কিন্তু আমরা দেখেছি মানে সমস্ত জায়গায় এসএসসি হোক প্রাইমারি হোক, দুর্নীতি তো হয়েছে খুবই বেশি আকারে। আপনারা দেখতেই পেয়েছেন এসএসসি যেভাবে দুর্নীতি হয়েছে, বারংবার কোর্ট থেকে বলার পরেও যেখানে প্র্যাকটিক্যালি কতজনকে ইলিগালি অ্যাপয়েন্ট করা হয়েছে, স্পেসিফিক ফিগার 6,500 বা 6,400 বেশি বলা যায়নি, সেই জন্য আলটিমেটলি পুরো প্যানেলে ক্যান্সেল হয়েছে। এখানেও কিন্তু অ্যাকচুয়ালি তাই, প্রাইমারি ক্ষেত্রেও যেহেতু পার্টিকুলার স্পেসিফিক বলা হচ্ছে না, যেটা টিচিং এলিজিবিলিটি টেস্ট সেইটা নিয়েই যেখানে সমস্যা, সেইটার জন্যেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত প্যানেলটা আলটিমেটলি উনি ক্যান্সেল করে দিয়ে গেছেন। এখন এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে বিচারাধীন। যেটাই হোক, কিন্তু আলটিমেটলি সেটাই যদি প্রাইমারি কন্ডিশন হয়, তো ন্যাচারালি সেখানে নতুন করে মানে কেউ পেয়েছে আর কেউ দিয়েছে, জায়গাটা আসছে কোথার থেকে, এই হচ্ছে প্রশ্ন। অনেক শিক্ষকরাই দাবি করছেন যে তারা টিচিং অ্যাপটিটিউড টেস্ট দিয়েছেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নাকি সবার মতামত না শুনে তিনি প্যানেল ক্যান্সেল করে দিয়েছেন, এমনটাই দাবি উঠছে। অ্যাকচুয়ালি আপনি সেই হিসেবে 32,000 লোককে প্রত্যেকজনকে তো ইন্ডিভিজুয়াল ওরমভাবে ডেকে বলা সম্ভব নয়, কিন্তু যেটার রেজাল্টই নেই সেইখান থেকে যদি বলেন কেউ দিয়েছে বা তারপরে তার রেজাল্টের বিনিময়ে তার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, তো এটা তো অ্যাবসলিউটলি হতে পারে না। সেই বেসিসেই কিন্তু তাদের প্যানেল ক্যান্সেল হয়েছে। যেটাই হোক, এই মুহূর্তে সেটা বিচারাধীন ডিভিশন বেঞ্চের কাছে, ডিভিশন বেঞ্চই দেখে নেবেন যে তারা কি হয়েছে না হয়েছে তারপর সাবসিকুয়েন্টলি। কিন্তু একজন সিঙ্গেল জাজ যখন এই জায়গায় পৌঁছন বা এই রায় দেন যে পুরো এতগুলো অ্যাপয়েন্টমেন্ট, এ তো ছোটো অ্যাপয়েন্টমেন্ট নয়, যেটা অ্যাকচুয়ালি আমাদের এসএসসি ক্ষেত্রে হয়েছে, ওখানে 26,000, এখানে 32,000, কারণ আলটিমেটলি জায়গাটা কিন্তু আলটিমেটলি ইলিগ্যালিটি, আলটিমেটলি আমরা যেখানে ওখানে যেটা বলছি টেন্টেড ক্যান্ডিডেটস সেই হিসেবে। তো আলটিমেটলি যদি আমরা দেখি, তো এইখানে ফিগারটা যেটা আসছে গুড ব্যাড ইনডিফারেন্ট, আলটিমেটলি ইলিগ্যালিটি থেকেই কিন্তু এটা ফ্লো করছে। এই যে আপনি বারংবার বলছেন ইনলিগালিটি, কিন্তু একেবারে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে বেনিয়ম অনিয়ম হয়েছে, কিন্তু দুর্নীতি হয়নি। বেনিয়ম অনিয়ম মানে আর দুর্নীতি হয়নি, এটার দুটোর মধ্যে মানে মিলটা বা অমিলটাই বা কী? বেনিয়ম যদি হয়ে থাকে তা দুর্নীতিটা তো সেখান থেকেই আসছে, তো বেনিয়মটা হবে কেন? একটা আফটারঅল একটা পাবলিক অ্যাপয়েন্টমেন্ট, যদি এখানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এরকম শর্টকাট প্রসিডিওর অ্যাডাপ্ট করা হয়ে থাকে, যেটা আলটিমেটলি আমরা এসএসসি ক্ষেত্রে অলরেডি সুপ্রিম কোর্ট অবধিও এটা ট্রাভেল করেছে এইভাবেই, সেখানেও তো বলা হচ্ছে এই লোকগুলো বেআইনিভাবে অ্যাপয়েন্টেড, তার মানে সেখানে কিন্তু মেনে নেওয়া হচ্ছে। তো এখানেও যদি উনি বলেন যে দুর্নীতি হয়নি, বেনিয়ম হয়েছে, তার মানে দুর্নীতির বাইরে সেটা কী হয়, আমি তো এর বাইরে কিছু বুঝতে পারছি না। স্যার, একেবারে আপনি তো বাক কমিটির মেম্বার ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে গতকালের যে শুনানি, সেই শুনানি থেকে একটি প্রশ্ন বারংবার উঠে আসছে যে প্যানেল প্রকাশ করা সেটা কি ঐচ্ছিক? না, অ্যাকচুয়ালি আমরা যেটা জানি প্যানেল হচ্ছে পাবলিক ডকুমেন্ট, সবসময় স্বতঃস্ফূর্ত বা স্বচ্ছতা থেকে প্যানেল সবসময় প্রকাশ করা উচিত।
যাতে প্রত্যেকটি লোক জানতে পারে প্রত্যেকটা প্যানেল কার কী পজিশন, বা তার ওপরের লোক কে আছে, তার নিচের লোক কে আছে, বা ওয়েটিং লিস্টে যেভাবে প্যানেল হয়। প্যানেল কিন্তু অ্যাকচুয়ালি জনসাধারণের সামনে আনা উচিত, যাতে সবাই তার পরিষ্কার চিত্র দেখতে পায়। এটা ঐচ্ছিক করে দেওয়ার মধ্যেই একটা কিন্তু এইরকম পরিস্থিতি কিন্তু উঠে আসছে। যদি এটা সবার জনসাধারণের সামনে থাকে, অনেক সমস্যা কিন্তু সমাধান করা সম্ভব। বিচারপতি যখন প্রশ্ন করেন যে রুল নাম্বার 9 তো স্পষ্ট তো লেখা রয়েছে যে প্যানেল প্রকাশ করতে হবে, সেই জায়গাতেও তো অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট তো সওয়াল করছেন যে প্যানেল প্রকাশ করা ঐচ্ছিক, ইচ্ছা হলে প্রকাশ করবে না। ইভেন আমাদের জাজমেন্টও আছে এই ফিল্ডে যে প্যানেল সবসময় প্রকাশ করা উচিত, কেননা এইখানে এটা পাবলিক অ্যাপয়েন্টমেন্ট, সেখানে এত লোকের অ্যাপয়েন্টমেন্ট, অনেক লোক এখানে পার্টিসিপেট করছে সিলেকশনে। সাবসিকুয়েন্টলি যদি প্যানেলটা সেটা এত হাইড অ্যান্ড সিক চলতে থাকে, সেখানে সবার মধ্যে একটা সন্দেহ বাতাবরণ সৃষ্টি করবেই। সেই জন্য প্যানেল সবসময় স্বচ্ছভাবে প্রকাশ করা উচিত। এই 32,000-এর ওএমআর কি সত্যি আছে? আপনার কি মত? আপনারা তো একাধিক তদন্ত করেছেন সে বিষয়ে। আলটিমেটলি এসএসসিতে তো কোনো ওএমআরের পিকচার তো আসেনি। আমরা যখন প্রথমে এসএসসি ক্ষেত্রে দেখলাম, আলটিমেটলি যে সময় যা হচ্ছে তবে একই ধরনের প্রসিডিওর তো এখানেও, আমরা হয়তো এখানে মানে ইনভেস্টিগেশন করিনি, কিন্তু এসএসসি ক্ষেত্রে আমরা কোনো তো ওএমআরে আলটিমেটলি পিকচার তো পাইনি। কিছু পিকচার পরে যখন ওএমআর পাওয়া যায়, কিছু পাওয়া গেল, কিছু পাওয়া গেল না। আলটিমেটলি ওএমআর কিন্তু আমাদের সময়ও যখন ইনভেস্টিগেশন করি, আমাদের কাছে কেউ ওএমআর দেখাতে পারেনি, রাদার বলেছে সমস্ত ডিস্ট্রয় হয়ে গেছে। তা সাবসিকুয়েন্টলি দেখা যাচ্ছে কেউ সাদা খাতা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কেউ মানে র্যাঙ্ক জাম্পিং করে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এগুলো তো আমরা দেখেছি অলরেডি। সেটা আলটিমেটলি সুপ্রিম কোর্টকে ফোর্স করেছে টু সেট অ্যাসাইড দ্য এন্টায়ার সিলেকশন। প্রাইমারির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম পর্ষদ থেকে স্পষ্টত ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে আরটিআই করলেও যেন কোনো তথ্য না দেওয়া হয়। এটা কি আইনসঙ্গত? আরটিআই তো কিন্তু অ্যাকচুয়ালি তো আরটিআই তো দেওয়াই হচ্ছে তথ্য দেওয়ার জন্যে। সেখানে তথ্য না দেওয়ার মতো কী পরিস্থিতি থাকতে পারে, আনটিল আনলে সেখানে যদি অন্য কোনো চিত্র না থাকে। সেই বেনিয়ম যদি ওই যে বললাম বেনিয়ম অনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি, এটা যেমন আমি সত্যিই বুঝতে পারলাম না এর মানে কি দাঁড়ায়। তো একই পিকচার তো এখানেও এসে যাচ্ছে। যদি ইনফরমেশান যদি না পাবে, তো পরের স্টেজ এগোবে কোথার থেকে? তো কেন এখানে তো হাইড অ্যান্ড সিক করার জায়গা তো আসছে বলে একটা অন্যরকম সন্দেহ তো থেকেই যাচ্ছে। স্যার, একেবারে এসএসসির ক্ষেত্রে বারংবার একটি প্রশ্ন উঠছে যে চাল কাপড় আলাদা কি করে করা সম্ভব। রাজ্যের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি স্পষ্টত বলছেন যে চাল কাপড় আলাদা কে করবে, সেগ্রিগেশন করার দায়িত্ব কার? 15,000 তো করেছি সেগ্রিগেট। অ্যাকচুয়ালি যখন আপনি এসএসসির ক্ষেত্রে চাল কাপড় আলাদা করতে পারেননি বলে তো পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল। যদি কাঁকড় চাল আলাদা হতো, নিশ্চয়ই যারা জেনুইন ক্যান্ডিডেট তারা আলটিমেটলি এখানে সার্ভাইভ করতো। আমি তো বলছি না প্রত্যেকটা লোকই বেনিয়মভাবে চাকরি পেয়েছে, প্রত্যেকটা লোকই দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষই দুর্নীতির রাস্তায় গিয়ে তার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এটা হতে পারে না, কিন্তু আলটিমেটলি আপনি যদি স্বচ্ছ একটা পিকচার না দেন, তো ন্যাচারালি এই সমস্যার তো একটু করবেই, এবং সেটা অলরেডি করেওছে। এই হয়তো অনেক জেনুইন ক্যান্ডিডেট তারা এই ডিসিশনে সত্যিই সাফার করছে, কিন্তু এটা স্পেসিফিক্যালি যদি বলে দেওয়া যেত, হয়তো সেই মানুষগুলো অফ হতো যে এটা আর কিছু তো বলা হচ্ছে যে এরা 10-10, তো এই জন্য তাদের ওপর স্পেসিফিক হার্শ ডিরেকশনও আছে সুপ্রিম কোর্টে। তো পয়সা ফেরত দেওয়া অ্যান্ড আদার্স পয়সা ফেরত দেওয়ার যে নোটিশ, সেটা তো এখনও কার্যকর করা হয়নি। করা তো উচিত, না হলে তো সাবসিকুয়েন্ট অন্যান্য স্টেপস এসে যাবে, কারণ ওটা তো স্পেসিফিক ডিরেকশন ফ্রম দ্য অ্যাপেক্স কোর্ট। তো আর সেটা তো আর কোনো মডিফিকেশান এখন অবধি হয়নি আজকের ডেট অবধি। যদি সেটাই হয় তো সেটাই তো আলটিমেটলি অর্ডার এই মুহূর্তে স্ট্যান্ড করছে। তো সেটা তো এই মুহূর্তে পাল্টাবে কী করে, যদি না অন্য কোনো সাবসিকুয়েন্ট অর্ডার আসে এখনও। 2016 সালের যে নিয়োগ বিধি, সেই নিয়োগ বিধিও রাজ্যেরই পক্ষ থেকে ছিল, এবং 2025 সালের নিয়োগ বিধিও রাজ্যের পক্ষ থেকে। সেই জায়গায় 2025 সালে যে নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার পর আবারও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন চাকরিহারারা। হাইকোর্টে মামলা জিতে যাওয়ার পর রাজ্যের পক্ষ থেকে বলেছে রাজ্যের বিরাট জয়। তাহলে বলছে মেরিটে আসুন, মেরিটে কথা হবে। তাহলে কি 2016 সালের নিয়োগ বিধিতে মেরিট ছিল না? প্রশ্ন তো এখন তো 2016 সালের যে মেরিট ছিল না, সে তো মানে জাজমেন্ট প্রুভস যে 2016 সালে মেরিট ওয়াজ গিভেন আ গো বাই, যদি এভাবে আপনি বলেন। কেননা আলটিমেটলি যদি 2016-এ যদি মেরিটই প্রাধান্য পেত, তাহলে নিশ্চয়ই সেই প্যানেল ক্যান্সেল হতো না। তার মানে মেরিটকে সেখানে প্রাধান্য দেওয়া হয়নি, সেটা অটোমেটিক্যালি প্রুভস
যে আজকে 2025-এ যদি মেরিটকে প্রাধান্য দেওয়া হয় সেটা আলাদা ইস্যু, কিন্তু 2016 ছিল না, সে তো আমার আপনার বলার আর জায়গায় নেই, কারণ অলরেডি ইট হ্যাজ বিন মানে গিভেন আ স্ট্যাম্প ফ্রম দ্য অ্যাপেক্স কোর্ট। সেটা আমরা নতুন করে আর কি বলবো। স্যার একেবারে শেষ প্রশ্ন, রাজ্যের শিক্ষা একেবারে 26,000-এর ভবিষ্যৎ এখনও প্রশ্নের মুখে, 32,000-ও ইতিমধ্যেই সেই প্রশ্নচিহ্নেরই মুখে বলা যেতে পারে। শিক্ষা কাঠামো কোথায় গিয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত? না, সত্যিই খুব দুঃখজনক, কারণ রেগুলার যদি এগুলো ফেস করতে থাকে আর রেগুলার যদি কোর্টের কাছে প্রত্যেকটা প্যানেল এরকম আন্ডার স্ক্যানারে এসে আলটিমেটলি এত বিপজ্জনক পরিস্থিতি থাকে, সত্যিই খুব মুশকিল। প্রত্যেকটা মানুষের কাছে এই চিত্র যাচ্ছে যে যারা যারা তাদের আগামী জেনারেশনকে পড়াচ্ছে হয় মানে কোনো না কোনোভাবে দুর্নীতিগত রাস্তা দিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সত্যিই খুব দুঃখজনক চিত্র, এটা তো মানতেই হবে। আর কারণ আমরা অলরেডি দেখেছি একটা সেকশন অলরেডি সেট অ্যাসাইড হয়ে গেছে আপ টু সুপ্রিম কোর্ট, আর তো নতুন করে টাচ করার আর তো জায়গায় নেই। আর এই তো পরিস্থিতি। আর এই প্রাইমারি ক্ষেত্র যেহেতু এটা এই মুহূর্তে বিচারাধীন ডিভিশন বেঞ্চে, সেখানেও পরিস্থিতি কতটা ভালো বোঝা যাচ্ছে না।